ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা কথা বলবো আজকে। সারাদিন আসলে কেমন হলো নির্বাচনে, যে ভোট গ্রহণ সেটা 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট গ্রহণ করার কথা, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের অতিথি আছেন পারভেজ রেজা। পারভেজ রেজা, ইনপুট হেড, চ্যানেল 1। পারভেজ রেজা, কেমন হলো আজকে নির্বাচনের যে আমরা ভোট গ্রহণ দেখলাম? গতকাল রাতে বা গতকালকে থেকে যতটা আশঙ্কার কথা ভাবা হয়েছিল সেরকম কিছু হয়নি। যদি আমি সারা দেশের একটা ওভারঅল চিত্র যদি সামনে আসে, তাহলে অনেকেই আমরা আশঙ্কিত ছিলাম না যে অনেক মারামারি হানাহানি হবে, হয়তোবা খুব ব্লাড শেড হবে। যেমন গতকাল রাতে একজন আমাকে ফোন করে বললেন যে তিনি আশঙ্কা করছেন মানে মাত্রাতিরিক্ত ব্লাড শেড হবে এই নির্বাচনে। আসলে ভোট হবে কি হবে না এটা নিয়েও তো একটা বড় ধরনের শঙ্কা সবার মধ্যে ছিল। ওটা হলো এই বিষয়টি আমি গত 1 মাস ধরে বলতাম হলো এরকম যে একটা সময় ছিল না দেশের মানুষের মধ্যে একটা আলোচনা, পদ্মা সেতু আদৌ হবে? এই পিলার তো হয়ে গেল। তো পিলার হলো ওই স্প্যানগুলো বসবে না, স্প্যান বলেও রাস্তা হবে না, রাস্তা হলেও গাড়ি চলতে পারবে না। কিন্তু দিন শেষ পর্যন্ত হয়ে গিয়েছিল না। এই এই ইলেকশনটা নিয়েও গত 1.5 বছর ধরে তাই হয়েছে। ইলেকশন হবে তো, গতকাল রাত পর্যন্ত হয়তো অনেকে আশঙ্কা করেছেন যে শেষ পর্যন্ত নির্বাচন হবে না, কিন্তু নির্বাচন আজকে হয়েই গেছে। বাংলাদেশের অনেক মানুষ আছে যারা এই নির্বাচন নিয়ে বাজি ধরে বসে আছেন যে নির্বাচন হবে কি হবে না। তো হয়ে গেছে। এখন কতটা ভালো নির্বাচন, কতটা খারাপ নির্বাচন, সেটি বলার সময় হয়তো বা আরেকটু পরে আসবে। আর ভালো খারাপের নির্ভর করে সার্বিকভাবে রাজনৈতিক দলগুলোর যে এক ধরনের গ্রহণযোগ্যতার মাপকাঠিতে তারা কীভাবে রেসপন্স করে, সাথে সাধারণ মানুষও আপনি বলতে পারেন। কিন্তু আপনি আজকে সারা দিনটা যদি বিশ্লেষণ করেন, দুই পক্ষই, এখন তো দুটো শিবির আপনি বলতেই পারেন, বিএনপি শিবির, জামাত শিবির, দুই শিবিরের পক্ষ থেকেই কিন্তু বড় কোনো অভিযোগ বা বড় কোনো কিছু নিয়ে কিন্তু তারা আসেন নাই এখন পর্যন্ত। এই যে একেবারে আমরা ভোটটা বোধহয় আপনার সাথে কথা বলছি আর ভোটটা শেষ হলো আর কি, সারাদিনে তাদের যে কথামালা ছিল আর কি, আপনি যদি সেটা ধরেন তাহলে কিন্তু ভোট নিয়ে বড় কোনো অভিযোগ, সবাই বলেছে ভালো হলে মেনে নেব আমরা, এরকম এটা তো বাংলাদেশের কালচারের মধ্যেই আর কি। যদি আমার পক্ষে যায় তাহলে ভালো, আর আমার বিপক্ষে গেলে তাহলে খারাপ। কিন্তু জামায়াতের আমির যেরকম, উনি কিছুক্ষণ আগে আমি দুপুরে পরে দেখেছি যে একটা প্রেস কনফারেন্স, উনি যেটা বলেছেন যে কিছু কিছু জায়গায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, অনিয়ম দেখেছেন, এগুলো তিনি বলার চেষ্টা করেছেন। না, এটা তো দুপক্ষই বলেছেন। মানে অনিয়মের মানে এই শিবির থেকে যেমন বলা হয়েছে, ওই দিক থেকেও বলা হয়েছে। কেউই কিন্তু এগুলো সবাই বলছেন কম বেশি। কিন্তু বিষয়টি যেটা হলো যে দিন শেষে নির্বাচন বর্জন মাঝপথে বা নির্বাচন থেকে আমরা সরে আসলাম, এই ধরনের কালচার ছিল না। এই ধরনের ঘোষণা তো আসতো বিগত দিনগুলোতে, তো এরকম অনেক কিছু আমরা দেখেছি। তো সেটা তো আর হয়নি। শেষ পর্যন্ত বিকেল 4টা পর্যন্ত যেটা হয়েছে, 4:30 পর্যন্ত, সেই ভোটটা আপনি দেখবেন যে সবাই দুপক্ষই মোটামুটি মেনে নিয়েছে এই পর্যন্ত। এখন ধরেন ফলাফল ঘোষণা নিয়ে নানা ধরনের অনেক কিছু হতে পারে। বিগত দিনগুলো যদি বাংলাদেশের কালচারটাকে আপনি ধর্তব্যের মধ্যে নেন, আপনি সেই মাগুরার নির্বাচন থেকে শুরু করে আরও বিভিন্ন নির্বাচনের উদাহরণ দেয়া যায় যে আমরা দেখেছি যে গণনার মধ্যেও কত কিছু করা হয়, কি ধরনের অভিযোগ উঠে আসে আর কি। তো সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন যেটি হয়েছে সেটি স্বস্তিদায়ক নির্বাচন হয়েছে। খুবই স্বস্তিদায়ক হয়েছে এই অর্থে যে সারা দেশে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। মানে খুলনার একটা সেটি হলো যে সেটি মারামারিতে হয়েছে কিনা, সেটি হ্যাঁ বিষয়টি কি হয়েছে। কিন্তু এটি যদি আপনি বাংলাদেশের সার্বিক পরিস্থিতির আলোকে বিচার করেন, যে যেরকম হানাহানি হয়, যেরকম মৃত্যুর ঘটনা ঘটে সংঘর্ষে, মানে আগেও তো আমরা 12টা নির্বাচন দেখেছি, সেই জায়গা থেকে এটি তুলনামূলকভাবে মানে একটি শান্তিপূর্ণ নির্বাচনই আপনি বলতে পারেন। পারভেজ, একটু জানতে চাই, আমরা সকাল থেকে দেখছিলাম যেটি বিভিন্ন টেলিভিশন মেইনস্ট্রিম মিডিয়া বলছিল, দেখাচ্ছিল যে নারীর উপস্থিতিটা নিয়ে খুব গুরুত্ব দেওয়া হচ্ছিল। এবার একটু বলবেন যে নারী পুরুষের উপস্থিতিটা আপনি কেমন দেখেছেন আসলে ওখানে? না, খুব বেশি মানে এটি সবসময় দেখা যায় না নারী ভোটারের। আমি যদি আপনাকে এই নির্বাচনের আগের আমি নির্বাচনটাকে তুলনা করতে চাই 2008 সালের নির্বাচনের সাথে,
এর বাইরের পরের যে নির্বাচনগুলো হয়েছে এগুলো আসলে কোনো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে তামাশা হয়েছে, এটি আপনি আমি কম বেশি সবাই জানি। এবং আমি প্রতিটা নির্বাচনেই একেবারে মাঠে ছিলাম, তৃণমূল পর্যায়ে ছিলাম, বরঞ্চ এই নির্বাচনটি এই প্রথম আমি ঢাকায় বসে কাটালাম। কিন্তু এর আগে একেবারে মাঠ পর্যায়ে আমি দিয়েছিলাম এবং সেটাই আমরা দেখেছি, প্রতিবেদন করার চেষ্টা করেছি, অনেক প্রতিবেদনও করেছি। তো সেই জায়গা থেকে যদি 2008 সালে যেরকম একটা স্বতঃস্ফূর্ততা ছিল মানে উপস্থিতির ক্ষেত্রে, কারণ তখন আপনি আওয়ামী লীগ, বিএনপি সবাই এসেছিলেন। এই মুহূর্তে আমার পার্সেন্টেজটি মনে নেই 2008 সালে, কিন্তু সেটা বোধহয় 70%-এরও বেশি ভোটার উপস্থিতি বা তারও বেশি। তো এই যে ভোটার উপস্থিতিটা 2008 সালে হয়েছিল, সেই সেই তুলনায় কিন্তু উপস্থিতি আজকে সেরকম আমি উপস্থিতি কোথাও হয়েছে এরকম সংবাদ আমরা পাইনি। যেসব জায়গায় তুলনামূলকভাবে প্রার্থীদের মধ্যে এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই আছে, সেই সব জায়গায় ভোটার উপস্থিতি বেশ ভালোভাবেই মোটামুটি পর্যায়ে আমরা দেখেছি। কিন্তু কিছু কিছু অঞ্চল ভেদে আপনি বলতে পারেন যে এটি একেবারে নিম্ন পর্যায়ের, বিশেষ করে বৃহত্তর ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, এই যে জেলাগুলো রয়েছে এই সব জেলাগুলোতে খুবই কম সংখ্যক। গোপালগঞ্জের বিষয়টা নিয়ে তো আসলে একটা ছিল যে এখানে যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি, সেখানে আসলে ওই জায়গায় নির্বাচনটা সেভাবে হবে কিনা, আমরা দেখেছি ককটেল বিস্ফোরণ হয়েছে। হ্যাঁ, এটিও একটি আশঙ্কার কারণ ছিল অনেকের কাছে, কারণ আপনি যদি মনে করতে পারেন যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন যেটি বলা হয়, সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচন যখন আওয়ামী লীগ বর্জন করেছিল, তখন সারা দেশে প্রায় 200 উপরে কেন্দ্রে আগুন দেওয়া হয়েছিল। এবং এই এই এইবারও তেমন কিছু হবে কিনা এটি নিয়ে সবাই শঙ্কিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে শুধু কিছু ককটেল বিস্ফোরণ হয়েছে বিচ্ছিন্নভাবে, যেসব ঘটনা ঘটেছে। হ্যাঁ, এর বাইরে আপনি যে গোপালগঞ্জে যে খুব বেশি সহিংস অবস্থানে গিয়েছে তা না, মানুষজন ভোট কেন্দ্রে যায়নি। শুধু এখন একটি জেলা দিয়ে তো আর 64টি জেলা পরিমাপ করা যায় না, কিন্তু এই অঞ্চলটিতে আমি যেটা বলছি বৃহত্তর ফরিদপুর, এই অঞ্চলটিতে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম অন্যান্য জায়গার থেকে। তো সেটি হওয়াই স্বাভাবিক ছিল, ভোটের ট্রেন্ডটাই তাই বলে, এটি আওয়ামী লীগের সমর্থন অধ্যুষিত এলাকা। এর বাইরে সারা বাংলাদেশেই আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগের যেটা সমর্থক যারা রয়েছেন বা নেতাকর্মী যারা রয়েছেন, যাদের একেবারে শুধুমাত্র মুখ চেনা লোকটি ছাড়া এলাকার, তার বাইরে সবাই ভোট কেন্দ্রের দিকে গিয়েছেন। এটি নানা কারণে গিয়েছেন, নানা ইকুয়েশনের কারণে গিয়েছেন। কেউ, আমি এমন এলাকাও জানি যেখানে আওয়ামী লীগের লোকজন একেবারে দুই পক্ষেই তারা সমর্থন দিয়েছেন, অর্থাৎ একটি গ্রুপ এক পক্ষকে সমর্থন দিয়েছেন, আরেকটি গ্রুপ আরেক পক্ষকে সমর্থন দিয়েছেন। কাজেই আপনি যদি মোটা দাগে এটাও বলে কেউ যে আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্রে যায়নি একেবারে, সেটি বোধহয় সত্য না। আচ্ছা, আর এটা নিয়ে যেটা বলা হচ্ছিল যে বড় একটা অংশ, যে সুইং ভোটের কথা আমরা যেটা বলছিলাম, সেখানে ধরা হচ্ছিল যে এটা আসলে ফলাফল নির্ধারণের ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখতে পারে। একটা জিনিস পারভেজ রেজা জানতে চাই যে গণভোটের বিষয়টি, এটা নিয়ে যেমন বলা হচ্ছিল যে সময় ক্ষেপণের একটা বিষয় আছে, সবাই তেমন ভালো করে আসলে বিষয়টা বুঝতেই পারেনি, তো দুইটা ভোট একসাথে হওয়া, এই বিষয়গুলো নিয়ে তো বেশ একটা বিভ্রান্তি ছিল সবকিছু নিয়ে। দেখুন, আমরা গত পরশুদিন একটা গণভোট নিয়ে, সাধারণ মানুষ গণভোট সম্পর্কে কি বলছে বা কি জানে, তারা কি ভাবছে, এটি নিয়ে আমরা একটা রিপোর্ট করেছিলাম। সেই রিপোর্টে বলতে পারেন যে 99.99% লোকজন গণভোটের বিষয়টি তারা বুঝতেই পারছেন না যে এটা কি। আর এটি আপনিও স্বাভাবিকভাবে, যদি আপনাকে আমি এখন প্রশ্ন করি যে আপনি যে প্রশ্নগুলো ছিল আসলে এটি কি আপনি সবগুলো বুঝতে পারছেন নাকি, মানে হা না ভোটে সাধারণত দেখা যায় একটা হা বা না, কিন্তু এখানে চারটা অপশন। না, একটি হা না প্রশ্ন কি, এগুলো তো মানুষের একেবারেই বলতে পারেন যে মাথার উপর দিয়ে গিয়েছে এগুলো। তারপরে যেই প্রশ্নটি করা হয়েছে, এই প্রশ্নটি বোঝার জন্য তাকে অন্তত পক্ষে ছোটোখাটো সংবিধান বিশেষজ্ঞ হতে হবে। তো এগুলো তো মানুষের মধ্যে আছেই আর কি, কাজে এই কনফিউশন ছিলই। তবে রাজনৈতিক একটা প্রচারণা ছিল দুই পক্ষের দিক থেকেই, যে হাকে জয়যুক্ত করতে হবে কাজী, এবং টিক যেখানে আছে সেখানে সিল দিয়ে আসতে হবে। তো সেই বিভ্রান্তির মধ্যে থেকে মানুষজন তার মতো করে যেভাবে মনে করেছে দিয়ে এসছে আর কি। এবং এটি এক ধরনের লজিক্যাল যে হা না ভোট হলে বোধহয় হাতেই দিতে হয়, এটিও গ্রামের মানুষ। যখন প্রচারণা চলেছে তখন কিন্তু বলা হয়েছে যে হাতে টিক
দিন, মানে আসলে ওখানে তো সিল মারার একটা বিষয় আছে, তো মানুষের মধ্যে তো ওই জায়গাটা একটা বিভ্রান্তি রয়ে যায়। হ্যাঁ, কোন জায়গায় বললাম কি, আর এই প্রচারণাটার মধ্যে তো আপনি তো এটাও শুনেছেন যে সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে যে দেখেছেন যে সরকার সরাসরি এই ভোটের হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালিয়েছেন। সরকারি প্রতিটা দপ্তরে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যানার করা হয়েছে, ফেস্টুন করা হয়েছিল। যদিও পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন এই বিষয়ে আপত্তি করা হয় তখন সরকার এই বিষয়ে আর কোনো কথা বলেনি, কিন্তু তার আগে সরকার এই খাতে কোটি কোটি টাকা খরচ করেছে হায়ের পক্ষে প্রচারণা চালানোর জন্য। এবং সরকার যাতে হা জয়যুক্ত হয় সেই জন্য যা যা করা দরকার, যেইভাবে এই বিষয়টাকে আপনাকে এই শব্দটা আমি ম্যানিপুলেট না বলে প্ররোচিত করার দরকার, সেই প্ররোচিত করার চেষ্টা করেছে। এবং এটি নিয়ে যখন প্রশ্ন উঠেছিল তখন কিন্তু এটার উত্তরে বলা হয়েছিল যে এই সরকারের কোনো এই সরকার গণ অভ্যুত্থানের সরকার বা অনেকের ভাষায় বিপ্লবী সরকার, কাজী তাদের ওই নিরপেক্ষতা দেখানোর কোনো প্রয়োজন নেই যে সরকার বলতেই হবে যে হয় হা দেন বা না দেন। তা এইরকম ইস্যুসগুলো আছে আর কি। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কিন্তু সরকারের দিক থেকে যে প্রচারণা চালানো হয়েছে, রাজনৈতিক দলগুলো, আমরা জানি ভিতরে ভিতরে অনেকে ন্যায়ের পক্ষে থাকলেও, হ্যাঁ, আপনি যদি মনে করেন যে অনেক কথাবার্তায় বুঝবেন, কারণ বিএনপির পক্ষ থেকে অনেক নোট অফ ডিসেন্ট আছে এই 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 ইস্যুতে। তো সেক্ষেত্রে অনেকের পক্ষে না ভোটের কথা বলা হলেও শেষ পর্যন্ত কিন্তু মানে তারা ভিতরে ভিতরে থাকলেও কিন্তু তারা সেই প্রচারণাটায় যেতে পারেননি। তারা বলতে পারেননি যে আমরা নাতে ভোট দেব না প্রকাশ্যে। তো কাজেই এইরকম একটি অবস্থার প্রেক্ষিতে সেক্ষেত্রে হাই ব্যাপকভাবে জয়যুক্ত হবে ধারণা করা যায়। বাদবাকিটা যদি না হয়ে থাকে তাহলে ওইটা একটা বড় বৈপ্লবিক বিষয় হবে, যদি শেষ পর্যন্ত না জয়যুক্ত হয় বা তার ব্যবধানটা যদি কাছাকাছিও হয়, সেটা একটা বিষয় যে ভিতর ভিতর একটা বড় বিপ্লব হয়ে গেছে। মানুষ আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সাধারণ মানুষ এই বিষয়ে বোঝেও না, আর এটা বোঝার জন্য তাদের ওই ধরনের তাদের আগ্রহও নাই। আচ্ছা ঠিক আছে দেবো না, হা দিতে বলছেন দিয়ে আসবো, এটা তো কোনো ব্যক্তি না বা কিছু না। তার কাছে যে কোনো মানুষের, আমাদের দেশের মানুষের ব্যক্তি খোঁজে যে এই ব্যক্তিটাকে, ওই ব্যক্তি আমার কথা শুনবে কিনা, ওই ব্যক্তিকে আমি পাবো কিনা, ওই ব্যক্তিকে আমি পছন্দ করি কিনা, এর বাইরে তো আর তারা ভাবে না। কাজে সেই ক্ষেত্রে ন্যায়ের বিকল্প মানে ন্যায়ের দিকে যাবে তা না, সবাই বলছে হাই দিয়ে আসবো, এরকমই একটা কিছু হবে। কিন্তু এই বিভ্রান্তি যেটা আপনি যেটা প্রশ্ন করেছিলেন, এই বিভ্রান্তিটা আসলে ছিলই এবং এটা থাকবেই, এবং এইটা নিয়ে আমার মনে হয় সামনের বাংলাদেশে আজীবন প্রশ্ন হয়েই থাকবে। এই এবং বিভ্রান্তির মধ্যে দিয়ে কোনো না সবাইকে কোনো যেতে সময় হবে। এই হানা ভোটের বৈধতা নিয়েও হয়তোবা প্রশ্ন উঠতে পারে, প্রশ্ন উঠবেই, কারণ এতগুলো বিষয়ে একটা হায় নায়ের মধ্যে নির্ধারণ এটা করা, এটা নির্ধারণ করা আসলে যায় কঠিন। কিনা। যেটা বলছিলাম যে আসলে হা বলে হা বা না, দুই পাশে থাকাটাই বেশি মানে যুক্তিসঙ্গত হয়তো অনেকেই বলছেন আমাদের রাজনীতি বিশ্লেষকরা। আরেকটা বিষয়, যেরকম কিছুক্ষণ আগে আমি একটু দেখছিলাম যে পত্রিকাগুলা যেমন বলছিল যে 486টা কেন্দ্রে, যেটা বিশৃঙ্খলার কথা বলছে, 59টা কেন্দ্রে যেটা জাল ভোটের অভিযোগ আনা হয়েছে। এই বিভিন্ন জায়গায় আমরা, আপনিও বলছিলেন যে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা, এই পুরো বিষয়টাই নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, আপনি কোনো অনিয়ম দেখেছেন কিনা? বা না, অনিয়মের কথাটা আপনাকে আমি বলতে পারি যে যার যেই জায়গায় সুযোগ পেয়েছে দুই দলই, সে সেই জায়গায় অনিয়ম করার চেষ্টা করেছে। যেই জায়গায় ন্যূনতম সুযোগ পেয়েছে, মানে আমার হাতে একটু সুযোগ আছে, সে সেটা কাজে লাগানোর চেষ্টা করেছে। এটা একেবারেই মনে করেন যে মানে সাদা চোখে আমি বলতে পারি, এবং সব জায়গায় তাই হয়েছে। যেমন জামাত, যারা মানে একেবারেই ইসলামের কথা বলে, সততা ন্যায় পরায়ণতার কথা বলে, তাদের নেতা কুমিল্লা 14 গ্রাম থেকে নির্বাচন করছেন। আমাদের রিপোর্টার ঢাকা থেকে ওখানে গিয়েছিলেন, সেখানে তিনি যতগুলো ভোট কেন্দ্রে গিয়েছেন প্রায় মানে সবগুলো ভোট কেন্দ্রে দিয়ে তিনি অনিয়ম খুঁজে পেয়েছেন, এবং সেগুলো আমরা রিপোর্ট করেছি। বিশেষ করে যেটা সিগনিফিকেন্ট, যেটা হলো এই যে নারী ভোটাররা যারা গিয়েছেন, নারী ভোটারদের মধ্যে যেই আশঙ্কাটা করা হচ্ছিল গত কয়েকদিন ধরে, যে যারা পর্দা মেনে চলেন এবং যারা এক্সট্রিম লেভেলের পর্দা মেনে চলেন, যারা নেকাব পরে ঘুরে যান, তাকে আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে?
এবং নির্বাচন কমিশন এবং পরবর্তীতে বলা হয়েছিল যে না, নির্দেশনা আসলে কি? যে না, তাদেরকে চেহারা দেখাতে হবে। কুমিল্লা সে ধরনের ঘটনা ঘটেনি এবং কেউ আপত্তিও তোলেনি। এটি কিন্তু ভোটের যেই জন্য ছবিসহ ভোটার তালিকা তৈরি করার যেই কারণ এবং প্রয়োজনীয়তা হয়েছিল সেটার একটা বড় লঙ্ঘন। এবং এটা অনেক প্রশ্ন রেখে যায় যে আসলেই কি সেই ব্যক্তি এই, কারণ বোরকা পরে কিন্তু আমিও যদি কোথাও গিয়ে ভোট দিয়ে আসি কোনো মহিলা সেজে, আপনি কিন্তু সহসা ধরতে পারবেন না। কাজেই এটা অন্ততপক্ষে মুখটা যদি না দেখাই। সেটা এইটা নিয়ে যেমন কথা হচ্ছিল, বোরকা কিন্তু পরাটা পারভেজ কোনোভাবেই রেজা, অপরাধ না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার আইডেন্টিফিকেশনের জন্য আপনার চেহারা দেখাতেই হবে। আমরা যখন এনআইডির জন্য ছবি তুলতে যাই, পাসপোর্টের জন্য, তখন তো তো আমাদের আসলে এই পুরো এই মুখটা জায়গাটায় দেখাতে হয়। কুমিল্লায় দেখা গেছে সেটা করা হয়নি। কুমিল্লা একই বুথের মধ্যে 5-7 জন করে, 4-5 জন করে ভোট দিচ্ছে। প্রিজাইডিং অফিসার আমাদের রিপোর্টারকে বলেছেন যে তিনি কেন ভিডিও করছেন, কারণ আসলে তিনি ভিডিও করছিলেন যে প্রকাশ্যে ভোট দেওয়া হচ্ছে সেখানে, অর্থাৎ ওগুলো জাল ভোট দেওয়াই হচ্ছিল এবং সেটি প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে হচ্ছিল। তো প্রিজাইডিং অফিসার তাদেরকে না ধরে আমাদের রিপোর্টারকে চার্জ করেছেন যে আপনি কেন ভিডিও করছেন, আপনি আমার অনুমতি নিয়ে ভোট কেন্দ্রে ঢুকেছেন কিনা। মানে তার কাছে অনুমতি চাইতে গেলে তিনি নিশ্চয়ই ভোট কেন্দ্রটা আগে ঠিক করতেন, তারপরে তাকে ঢুকতে দিতেন। তো এইগুলো তো হয় না। তো এই জায়গায় আমি বলতেছি যে এরকম অনিয়ম, এখন অন্যদিকে বিএনপি যেরকম করেনি তা না, তারাও এরকম করে বিভিন্ন জায়গায় অনিয়ম করার চেষ্টা করেছেন। কাজে যার যেই জায়গায় ন্যূনতম সুযোগ পেয়েছেন সে তার সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করেছেন। জি, আরেকটা বিষয় যেটা আমরা একটু আগেও বলছিলাম, আপনিও বলছিলেন যে এবারের নির্বাচনটা আসলে ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু নির্বাচনটা হয়েছে। সেক্ষেত্রে 4 কোটিরও বেশি তরুণ ভোটার, এটা একটা বড় জেনজি, যেটা আমরা বলি যে জেনজির জায়গাটা একটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে সবাই মনে করছে। আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই যে কেমন উপস্থিতি সেটা তো দেখলেন বা তাদের মধ্যে কি ধরনের এটা প্রতিক্রিয়া? তো অবশ্যই কাজ করবে, কারণ যেই ভোটটাকে আমরা এখন মোটামুটি আদর্শের একটা ভোট বলি সেটা 2008 সালের। এটি নিয়েও রাজনৈতিক বিতর্কিত হয় এবং বিতর্কটা কারা করেন, যারা ভোটে জিততে পারেনি তারা বলেন ওটা কোনো ভোট হয়নি, ওটাও মেকানিজমের ভোট হয়েছে। কিন্তু ওই সময় মানুষজন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছিলেন। এটা এটা এই বাস্তবতা মেনে নিতে হবে। দীর্ঘ লাইন ছিল, এই বাস্তবতা সঠিক। তো ওই 2008 সালের তুলনামূলক একটি ভালো নির্বাচনের পরে এই আজকে 2024 সালের এই সময়টার মধ্যে এই যে নির্বাচনগুলো হয়েছে এর মধ্যে যারা নতুন ভোটার যুক্ত হয়েছে বাংলাদেশের তালিকায়, এই ভোটারদের প্যাটার্নটা কিন্তু সবার কাছে অনুপস্থিত। কারণ এরপরে যে 3টা নির্বাচন হয়েছে সেই 3টা নির্বাচনই আসলে তামাশা হয়েছে, নির্বাচন হয় নাই। তো সেই নির্বাচনগুলোতে যে আসলে ওই ভোটাররা কার দিকে ঝুঁকছেন বা তারা কি ভাবছেন, এটা আপনি আমি কেউ জানি না। স্ট্যাটিস্টিক্সের ওই জায়গাটা একটা গিমিক হয়ে রয়েছে সবার কাছে। তো সেটি হয়তো বা আজকে সেটি বোঝা যাবে, আজকে সেটি প্রকাশ পাবে যে গিমিকটা কতটুকু, এটা যা ভাবা হচ্ছে বা একজন তো একটা প্রেডিকশন করছেন, তাই না? কার প্রেডিকশন বা কোন প্রেডিকশনটা শেষ পর্যন্ত সত্য হয় সেটি হয়তো বা বোঝা যাবে। আপনার প্রেডিকশনও জানতে চাই, এই যে নির্বাচনের ফলাফল কোন দিকে যাবে, না, আপনি কি মনে নির্বাচনের করছেন? মানে আপনি তো এটা মাঠে কাজ খুবই করেছেন, মাঠে একসময় কাজ অনেক করার, ইলেকশন কভার করেছেন। মাঠে কাজ করার অভিজ্ঞতা থেকে সেটি আপনি বললাম কি যে ওই যে 4 কোটির, এই 4 কোটির প্রেডিকশনটা আমার জানা নাই। তো কাজে এই জন্য বলাটা মুশকিল। তবে হ্যাঁ, আমি এটুকু আপনাকে বলতে পারি যে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, যারা প্রধান দুই শক্তি ছিল, যত যাই বলেন না কেন, যে অবস্থাতেই বলেন না কেন, বাংলাদেশের তো আওয়ামী লীগের একটি সাপোর্টার গোষ্ঠী আছে, হ্যাঁ, যারা আওয়ামী লীগকেই ভোট মানে তারা বাইরে আওয়ামী লীগ যত পাপ করুক না কেন, হ্যাঁ, তাদের কাছে ওইটা ঠিক আছে আর কি, তাই না? তো এইরকম গোড়া সমর্থক গোষ্ঠী আছে না আওয়ামী লীগের যে 2024-এ যা করেছে আওয়ামী লীগ, তারপরে তো তাদের একটা গোড়া সমর্থক রয়েছে এবং সেটা ধরেন একেবারে একেবারে ন্যূনতম হইলেও 20% তো আছে বাংলাদেশ। কিন্তু এটা অনেকে বলেন এটা বেশি, এটা কমপক্ষে 30%-এর কথাও অনেকে বলেন। আমি ধরে নিলাম 20%। তো সেই আওয়ামী লীগের ভোটারদের পরিস্থিতিটা আমার চোখে যেটা মনে হচ্ছে সেটি এলাকা ভেদে, এটা কোনো কেন্দ্রীয় নির্দেশনা দিয়ে কিছু হয়নি, এলাকা ভেদে ভাগ হয়েছে। ধরেন 30% ভোটার যারা আওয়ামী লীগের নেতৃত্বের কথাই ভোট দেবেন বা ভোট দেবেন না, এটি 30% আছে।
এই 30%-এর যারা ভোট কেন্দ্রে যাননি, তারা বাদ দিয়ে যারা ভোট কেন্দ্রে গিয়েছেন, তারা তাদের স্থানীয় রাজনীতিতে কার সাথে কার সখ্যতা, কাকে তিনি মনে করছেন যে তার জয়ী হলে, অর্থাৎ বিএনপি জয়ী হলে তার ভালো হবে এলাকার ভিত্তিতে, নাকি জামাত জয়ী হলে তার ভালো হবে, কে তাকে মামলা কম দিয়েছে, কে তাকে দৌড়ের উপরে রেখেছে, কে তাকে একটু আশ্রয় দিয়েছে এই গত 1-1.5 বছরের মধ্যে, অথবা সামনের দিক থেকে দিনগুলোতে কার কাছ থেকে তিনি বেশি অসুবিধার সম্মুখীন হতে পারেন, এইসব হিসেব নিকেশ, এর বাইরের অন্য হিসেব নিকেশ, এই সব মিলে তারা একটা ভাগ হয়ে তারা বিভিন্ন জায়গায় ভোট দিয়েছেন। আর একটা জিনিস হলো যে এই জেনজির ভোট, আপনি আমার প্রেডিকশনের কথা বলছিলেন, তাদের প্যাটার্নটা আমি জানি না, কিন্তু আমি যেটুকু বুঝতে পারি যে যেহেতু আওয়ামী লীগ না থাকার কারণে সেটি হলো যে তারা একেবারেই জামাত অনেক ভালো ফল করবে, কিন্তু সেটা সরকার গঠন করার মতো না। এটুকু বলতে পারি যে তাদের আগের তুলনায় তাদের পার্সেন্টেজ অনেক বাড়বে, তারা তুলনামূলকভাবে অনেক বেশি আসন পাবে, কিন্তু সেটা সরকার গঠন করার মতো আসন তারা পাবে এটি আমি মনে করি না। একটা জিনিস পারভেজ, যে আমরা নির্বাচনের আগে আগে যেটা দেখলাম যে জামাতের তরফ থেকে, জামাতের আমির বেশ কিছু বিষয় মন্তব্য যেটা নিয়ে নারীদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলো, এইটা ভোটে আসলে কতখানি প্রভাব? কিছু ক্ষেত্রে হবে, কিছু ক্ষেত্রে হবে না। এখন দেখেন জামাতের ভোটার যারা, জামাতের নারী ভোটার যারা আছে, তারা কিন্তু জামাত যা বলে বা জামাত যা করে সেটা বিশ্বাস করেই তারা গিয়েছেন, ঠিক আছে? ওটা ফিক্স ভোটার, ওটা আপনি গুলি করে ওই ভোটারদের আপনি এদিক ওদিক করতে পারবেন না, কারণ তারা ওই চিন্তাটা করে, ওই ভাবনাটা করেই তারা এটা গিয়েছে। ওটা নারী ভোটারদের একেবারেই চিন্তা করা। কিন্তু এর বাইরের যেটা আছে, যারা যারা মিডল অবস্থানে ছিলেন, মাঝামাঝিতে চিন্তা করছিলেন, তাদের কিছু ভোটের এদিক তো তার সেটা এই এই ডামাডোল বা এই বিতর্কটার মধ্যে দিয়ে, এবং সেই সংখ্যাটা তুলনামূলকভাবে ওই মুক্ত চিন্তা, নারী স্বাধীনতার যারা চিন্তা করেন বা যারা ভাবেন, তারা কখনো জামাতকে ভোট দেবেন এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, এটা জামাতকে ভোট দেওয়ার কোনো অংশেই এটা বাস্তবসম্মত না। কাজে জামাতের ওইটার কারণে জামাতের, হ্যাঁ, নতুন কোনো ভোটার তৈরি হওয়াটা রুখতে পারে, কিন্তু তার যে ফিক্স ভোট ব্যাংক যেটা রয়েছে আর কি, ইতিপূর্বে যেটা তিনি অ্যাচিভ করতে পেরেছেন, যে পর্যন্ত তিনি পৌঁছাতে পেরেছেন, সেখান থেকে কমে যায়নি। হয়তোবা এই বিতর্কের কারণে তার সাথে কিছু অ্যাড হয়নি, আরও কিছু অ্যাড হতে পারত, সেই অ্যাডটা হয়তোবা কিছু 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 ক্ষেত্রে কমেছে, কিন্তু সেটা তৈরি হতে পারে হয়নি। গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু ঘটনা ঘটেছে ভোট কেনার। একটা আমরা দেখেছি জামায়াতের একজন আমিরের কাছে টাকা পাওয়া গেছে ৭৪ লাখ টাকা, যেটি পরে আবার এটা নিয়ে কথা হয়েছে। হ্যাঁ, পরে আবার কথা হয়েছে, এটা নিয়ে বেশ কিছু কথা হয়েছে। জামায়াতের আমির বলেছিল এটা একটু ব্যবসার কাজে তার টাকা ছিল। মানে এরকম পরপর আমরা বেশ কিছু ভোট কেনার যে উদ্যোগের কথা আমরা অভিযোগ শোনা গেছে। এগুলো তো ভোটের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হতে পারে না, ভোটের ক্ষেত্রে একটা অনেক ক্ষেত্রেই অনেক বড় ফ্যাক্টর। এবং আপনি দেখেন যে এই জামাতের গতকালকের যে ইস্যুটা হয়েছে এবং এটির যে গ্রহণযোগ্য ব্যাখ্যা, এবং এটি আমরা পাইনি এবং আপনি পাবেনও না। উনি একজন শিক্ষক, ওনার বাসা একটি, এটা আপনি বলতে পারেন যে সেলাইয়ের কাজ করে। আমরা এখন হয় না যে অনেক বাসায় নারীরা কিছু ছোট টেইলারিংয়ের দেয়, 3-4টা সেলাই মেশিন দিয়ে তিনি মেয়েদের পোশাক বানান বা বাচ্চাদের পোশাক বানান, এরকম তার স্ত্রী করেন, এবং সেটা খুব বড় পরিসরেরও না। সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের টাকা ৭৪ লাখ টাকা এটা হতে পারে, এটা কোনোভাবেই তো বিশ্বাসযোগ্য না, যেটিকে জামাত পরবর্তীতে বলার চেষ্টা করেছে। এখন এই জায়গাটি ঘিরে গতকালকে সারাদিনই আলোচনায় ছিল। গতকাল রাতে পটুয়াখালীতে কলাপাড়ায় এরকম আরেকজনকে আটক করা হয়েছিল। তিনি আবার স্বেচ্ছাসেবক দলের, এবং তার কাছ থেকে 50 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। তিনিও দাবি করেছেন এটি তার ব্যবসায়িক। তো এই জায়গাগুলোতে যে নির্বাচনের মাঠে যে টাকার খেলা হয়, এবং বিএনপির একজন নেতার কথাও কিন্তু এসেছে, 15 লাখ টাকা তার কাছ থেকে পাওয়া গেছে। সেটা টাকা হচ্ছে, কিন্তু সেটা খুব ইন্টারেস্টিং। এবং তিনি
খুব দ্রুততম সময়ের মধ্যে তিনি এটি প্রমাণ দিতে পেরেছেন এবং তিনি দেখিয়েছেন কাগজপত্র, তিনি ম্যাজিস্ট্রেটকে দেখিয়েছেন এবং দেখিয়ে তিনি প্রমাণ করেছেন যে এটি তার নির্বাচনের খরচ এবং তিনি যে কেন্দ্রগুলোতে যারা তার পোলিং এজেন্ট থাকবেন তাদের কত টাকা করে দিতে হবে এটির একটি ফিক্স কথা বলা আছে আর কি। তো সেই জায়গাটা থেকে তিনি বলেছেন যে এটি তার একটি এই খরচটিকে তাকে বিয়ার করতেই হবে। তো সেটি যখন তিনি কাগজপত্র দেখাতে পেরেছিলেন তখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো কাজেই আপনি ফ্র্যাকশনটা তো আপনি বুঝতে পারছেন যে এটি 15 লাখ আর 74 লাখ টাকা, ইটস এ নট এ ম্যাটার অফ জোক। বা রাতের যে 50 লাখ টাকা কলাপাড়ার, এটাও ইটস নট এ ম্যাটার অফ জোক। কাজেই এই যে টাকার খেলার কথা আমরা বলি আর কি, এটা তো ধরেন এগুলো ধরা পড়েছে বলে আমি জানি, কিন্তু 300 আসনের প্রেক্ষিতে তো এই আপনি ধারণা করতে পারেন যে ভোটের আগের রাতে বা এই শেষের 1-2 দিনে কি পরিমাণ টাকা লেনদেন হয়। এবং এইবারই প্রথম আমরা দেখেছি যে প্রকাশ্যে টাকা দেয়া হচ্ছে। এর আগে আমরা টাকার কথা শুনেছি, গভীর রাতে গিয়ে অপ্রকাশ্যে দিয়েছে, এবার টাকা একেবারে প্রকাশ্যে টাকা দেওয়া, সেগুলোর ভিডিওগুলো কিন্তু একেবারে মানুষ দেখেছে, ভিডিও আমরা দেখেছি। আপনি এক জামাতে এবং সেটাকেও কিন্তু জায়েজ করার একটা পন্থাও ছিল। আইনজীবীর খবর তো আপনি জানেনই যে তিনি সেটা দান হিসাবে নাকি উনি দিয়েছেন, দান হিসাবে দিয়েছেন, লিফলেটও দিয়েছেন। তো কাজে উনি আইনজীবী, আইনের মারপ্যাচে তো অনেক কথাবার্তা বলাই চায়, যে আমি আপনার সাথে কথা বলছি আবার বলছি না, আমি তো এই শব্দটা বলিনি, ওই শব্দটা বলেছি। কাজে এগুলো হলো আইনের ফাঁকফোকর দিয়ে বের হওয়ার জন্য। আরেকটা পারপাস যে আসলে নির্বাচনের সময় এসে দান করা বা এইগুলো জিনিস একেবারে যেইটা উল্টো দিকে চলে যেতে পারে, আমার উল্টা দিকে চলে যেতে পারে, সেই বিষয়গুলো আসলে করাটা কতটা ঠিক, বা অন্য দান তো আমরা সারা বছরই করি বা এবং এক হাতে দান করলে আরেক হাত খবর পাবে না, ওই ফর্মুলাটা না, এটা হলো যে পেটে দিলে অনেক সময় কাজ হয় তো আর কি, তাই না? একটা চক্ষু লজ্জা থাকে, আপনি কিছু টাকা দিয়েছেন, আরেকজন তো 1 টাকাও দেয়নি, কাজেই হয়তো ভোটটা আপনাকে দেই, এই ট্রেন্ড মাইন্ডসেট আপ তো আছে আর কি মানুষের মধ্যে, মানে সুন্দর ওয়েতে ভোট কেনা। হ্যাঁ, মানে এটা একটা মাইন্ডসেট আপ তো আছেই আর কি। তো সেটার চেষ্টা তো করেই প্রার্থীরা, এবং যাদের টাকা আছে বা যারা টাকা খরচ করার মতো অবস্থার মধ্যে থাকেন তারা সেটি করেন। তো সব মিলে যেটা হচ্ছে আর কি, যে এই টাকার খেলা তো আজকে থেকে চলছে না, এটা অনেক আগে থেকেই চলছে এবং এটি চলমান। কিন্তু মূল কথা হলো যে যারা অনেক ভালো ভালো কথা বলেন আর কি, বিশেষ করে জামায়াত ইসলামী খুব খুব ন্যায়নিষ্ঠর কথাবার্তা বলে না, কিন্তু তারাও ওই একই পথের অন্য 8-10টা দলের মতো তারাও ভোট কেনার চেষ্টা করেন, যেটি তারাই আবার পাপ বলবেন। যেমন আমি জিজ্ঞেস করেছিলাম এই ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি আজকে যেই ব্যাখ্যাটা দিচ্ছেন, এই কাজটি যদি আপনার প্রতিপক্ষ, বিপক্ষ বা বিএনপির কেউ করতো, তাহলে কি আপনি একই কথা বলতেন কিনা? হ্যাঁ, আমার এই প্রশ্নের প্রেক্ষিতে, কারণ আমি নিউজ করতে তার কমেন্টস নেওয়ার জন্য ফোন দিয়েছেন, আমি বলছি আপনি এই একই কথা বলতেন কিনা। তখন কিন্তু তিনি মানে ঠিক উত্তরটা দিতে পারেন না, দেখি 30 সেকেন্ড মানে একটু চুপ থেকে বলছে, না আমিও একই কথাই তখন বলতাম। কিন্তু বাস্তবে কি তিনি কেউ বিশ্বাস করে তিনি একই কথা বলতেন? হ্যাঁ, তখন তিনি, এখন অন্যরা যা বলতেন হয়তোবা তার চেয়েও বেশি জোরে চিৎকার করে ওই কথাটা বলতেন, দেখেন বিএনপি কী করছে। কাজেই এটি হলো মানে বাস্তবতা আর কি, মানে এটাই বাংলাদেশ এটি বলতে পারেন আর কি। সবাই তার মতো করে একটা পরিস্থিতি নিতে চায়, নিজের মতন করে ব্যাখ্যাও তৈরি করতে পারে। আরেকটি বিষয় পারবে যে যেটা 12টা পর্যন্ত আমরা দেখেছি যে 32.88% ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, এরকম একটা শতাংশ আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেমনটি বলা হচ্ছিল যে তারা প্রত্যাশা করছিলেন 60% হচ্ছে 60% হতে পারে। তো এখন আমরা ভোট গ্রহণ তো শেষ হয়ে গেছে, তো আপনাকে আমি সর্বশেষ, আপনি কি মনে হয় যে আপনি দেখেছেন? সর্বশেষ আমি আপনাকে বলি যেটা নির্বাচন কমিশন থেকে সর্বশেষ বলা হয়েছে আর কি, সেটি হলো দুপুর 2টা পর্যন্ত। তারা বিকেল 4টার সময় একটা ব্রিফ করেছেন, সেখানে বলেছেন যে দুপুর 2টা পর্যন্ত তাদের কাছে যে খবর এসেছে তাতে 47.91%, মানে প্রায় 48% ভোট পড়েছে আর কি। এখন তারা এটা দাবি করেছেন, তার হাতে তো দাবি করার আছে,
তবে এটি নিয়ে প্রশ্ন উঠবে, এটুকু আপনাকে আমি বলতে পারি যে দুপুর 2টার মধ্যে, তার মানে হলো বিকেল পর্যন্ত 60% ভোট কাস্টিং হবে। তেমনটাই সারা তারা কিন্তু প্রত্যাশাও হ্যাঁ, করছিলেন। সারা বাংলাদেশের বাস্তবতায় 60% হয়েছে কিনা, উম, এটা 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 50 এইরকম আমার যে প্রেডিকশন আর কি, যে এটা আমি ভেবেছিলাম যে এটা 52% এর বেশি হবে না, কিন্তু এখন যে ট্রেন্ড বলছে, হয়তো বা সারা বাংলাদেশের চিত্র তো আমার চেয়ে নির্বাচন কমিশনই ভালো জানে, কাজে হয়তো বা সেটা বেশি, কিন্তু কিছু কিছু জায়গায় খুব বেশি কম ভোটের কাস্টিং আমরা দেখেছি। তো সেই সব জেলা ধর্তব্যের মধ্যে নিয়ে এসে 60% অ্যাজ এ হোল সারা দেশে হতে হলে কিছু কিছু জায়গায় 70%-এর বেশি ভোট হতে হবে, যেটা বোধহয় অস্বাভাবিক সেক্ষেত্রে ওভারঅল ঠেকতে একটা পারে আর কি। সেটা পার্সেন্টেজে আসবে। সেটা হয়তো বা বেশি হতে পারে, কারণ কিছু কিছু জেলায় যদি আপনার এটা যদি 20, যেমন আপনি ধরেন গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, এই যে বেলটা আমি বললাম, এই 3টা জেলা এবং এর আশেপাশের আরো মানে এই অঞ্চলগুলোতে আপনি আপনি এখানে ভোট কাস্ট আপনার 30% ওঠানোটা খুব মুশকিল। তো আপনি যদি টোটালি গড় করেন তাহলে তখন কি হবে, অন্য জেলাগুলোতে আপনার 60% না 70% বা 65%, 70%, 72% ভোট কাস্টিং করে তারপরে এটা গড়ে আসতে হবে। তো সেক্ষেত্রে সেটা যদি হয়েছে কিনা, সেটি আসলে আরো 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 স্ট্যাটিস্টিক্স এবং ফিল্ডের বাস্তবতা মিলে মানে ফাইনাল কথাটা বলা যাবে। এখন নিশ্চয়ই এটা আমি প্রেডিক্ট করতে পারছি না, কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠবে, আমি সেটা আমি বলতে পারি। আপনি নিশ্চিত সেই জায়গাটায়। আরেকটি বিষয় একটু জানতে চাই যে নির্বাচনের ফলাফল মানে প্রকাশ হওয়ার পর দেখা যায় যে আমাদের একটা সংস্কৃতির মতনই হয়ে গেছে যে আমি না জিতলে আমি মারামারি করতে হবে, একটা ইস্যু ধরে টানতে হবে, বা এই জায়গাটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে হবে। আপনার কি মনে হচ্ছে যে এইবার আসলে কি ধরনের ঘটনা ঘটতে পারে? কারণ আমরা সবকিছুতেই বলছি যে এটা একটু ভিন্ন ধরনের, অন্য রকম নির্বাচন। ফলাফলের উপরে অনেক কিছু নির্ভর করছে যে দেশ কতটা শান্ত অশান্ত হবে। দুই পক্ষই কিন্তু খুব আশাবাদ নিয়ে বসে আছেন। এক পক্ষের তো মনোকষ্টের কারণ হবেই, তাই না? এখন বলা মুশকিল যারা হারবেন তাদের রিয়াকশনটা কোন পর্যায়ে যাবে। হ্যাঁ, তো সেই রিয়াকশনটা যদি মানে আবেগটা যদি মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায় এবং সেই রিয়াকশনটা যদি এমন কিছু হয়, ডেভাস্টেটিং যদি কিছু হয়, তাহলে সেটা খুব মুশকিল হবে আর কি। তো কাজেই সেটা আপনি প্রত্যেকটা আসনের এলাকা ভেদে নির্বাচন পরবর্তী সহিংসতা হবার আশঙ্কা অনেক বেশি। আমরা দেখেছি কিন্তু আলোচিত যে আসনগুলো, ঢাকার যে 11, ঢাকার 17, ঢাকার আমরা দেখেছি 8, মানে নির্বাচনের পুরো বিষয়টি মানে ছিল যে ঢাকা 8 আসনটাকে নিয়েই কিন্তু মনে হচ্ছিল যে নির্বাচন শুধু ওই জায়গাটাতেই হচ্ছে, আমরা পুরোটা সময় দেখেছি। তো ওই জায়গায় আলোচিত যে আসনগুলো আছে সেগুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আজকেও তো আলোচিত আসন ছিল, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি হ্যাঁ, ভুয়া ভুয়া বলে তাকে। আজকেও তো সেখানে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেটি তো কথার কারণেই হয়েছে, যতটা না ভোটের কারণে, প্রচারণার কারণে। নাসিরউদ্দিন পাটোয়ারি ওই ধরনের একটি স্টাইল নিয়েছেন, যেহেতু তিনি একজন হেভিওয়েট প্রার্থীর সাথে নির্বাচন করছেন, কাজে তিনি ওই বাগ্মিতা দিয়ে বা ওই রকম হয় না যে আপনি অ্যাটাক করার চেয়ে পাল্টা অ্যাটাকটা করতে পারলে আর কি, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তো সেটা হলো তিনি করার চেষ্টা করেছেন। তো মারামারি যে হয়নি সারাদিনে, এটা নিয়ে যে পরিস্থিতি আরও বেশি খারাপের দিকে যায়নি, এটি একটি আশা, পজিটিভ সাইন যে আমি তো ভেবেছিলাম যে ওই আসলে একটা বড় ধরনের মারামারি হয়ে যেতে পারে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আজকে যখন একটা কেন্দ্রে ঝামেলা হয়েছে, এই ঘটনাটা তার অনেক বড় হতে পারত, এই ঘটনা ডালপালা অনেক হতে পারত না, অনেক কিছু হতে পারত। এবং তিনি যেসব কথাবার্তা গত কিছুদিন ধরে ক্রমাগতভাবে তার প্রতিপক্ষকে অ্যাটাক করে বলছিলেন, তো সেখান থেকে যদি পাল্টা, কারণ রাজনৈতিক দল, শক্তি, সামর্থ্য, মাসেল পাওয়ার সব কিছুই বলেন, সেটি নাসিরউদ্দিন পাটোয়ারির চেয়ে মির্জা আব্বাসের মানে কয়েকশো গুণ বেশি, হ্যাঁ আমি মনে করি। তো সেটি যদি উনি আবার পাল্টা কোনো কিছু করার দেখানোর চেষ্টা করতেন, তাহলে তো অনেক কিছু ঘটে যেত। তো সেটি যে হয়নি, এটি আমাদের জন্য একটি ভালো খবর, যে সহিংসলতার পরিচয় দিচ্ছি আমরা আর কি, আমরা যারা প্রবীণ রাজনীতিবিদ আছি তারাও দিচ্ছি।
আবার নবীন রাজনীতিবিদরা আবার উস্কাচ্ছে যে সহিংসতার দিকে নিয়ে যাওয়ার জন্য, ভাইস ভার্সা জিনিসটা। তো সেটি হয়নি। এখন দেখার বিষয় যে এই যে সামগ্রিক রেজাল্টটার গতি প্রকৃতি কোন দিকে যায়। মানে যেমনটি বলা হচ্ছে যে গণতন্ত্রের নতুন অধ্যায়, নির্বাচনের মাধ্যমে নতুন অধ্যায় সূচনা হতে যাচ্ছে। আপনার কি মনে হয় যে নির্বাচনের যে আজকে যে ভোট গ্রহণের পুরো চিত্র বা পুরো নির্বাচনের আগে পরে যে বিষয়গুলো আপনি দেখেছেন, সার্বিক যে পরিস্থিতি সবকিছু বিবেচনায় আপনার কাছে মনে হয় যে কোন দিকে যাচ্ছি আমরা, বা নতুন যে সরকার আসবে তার সামনে চ্যালেঞ্জগুলো কি কি? তার সামনে চ্যালেঞ্জ কোন সরকার ক্ষমতায় আসবে সেটার উপর নির্ভর করবে যে সরকার কে আসলো। যদি সরকার বিএনপি আসে তার উপরেও চ্যালেঞ্জ থাকবে অনেক অনেক বেশি। কারণ হলো জামাত অনেকগুলো প্লট রেডি করে রেখেছে আর কি। আপনাকে আজকে এই শোতে বলে দিতে পারি যে জামাত তার ভবিষ্যৎ রাজনীতির কথা চিন্তা করে অনেক কিছু এরই মধ্যে করে ফেলেছেন। এবং এটা অবভিয়াসলি সত্য যে তিনি আওয়ামী লীগের আওয়ামী মনোভাবাপন্ন অনেকগুলো সংগঠন ছিল, আমরা নাম ধরে বলতে পারি, যে যেগুলো দিন শেষে আওয়ামী লীগের পারপাস সার্ভ করতো। ঘাতক দালান নির্মূল কমিটি, মুক্তিযুদ্ধ চেতনা মঞ্চ, কি প্রজন্ম লীগ, মুক্তিযুদ্ধ লীগ, এরকম অনেক পকেট সংগঠন ছিল না, যারা মূলত কাজ করত আওয়ামী লীগের পক্ষে। আওয়ামী লীগ যেটা চায় রাজপথ গরম করার জন্য, সেটা তৈরি করার জন্য জামাত সেই কাজটা এই গত 2 বছরে করে ফেলেছে। অনেকগুলো সংগঠন 24কে কেন্দ্র করে হয়েছে, যেগুলো দিন শেষে জামাতের পারপাস সার্ভ করবে মাঠ গরম করার জন্য। জামাত হয়তো বা সামনে আসবে না, তাদের কাঁধে ভর করে আসবে। কাজেই বিএনপির সামনে এটি একটি বড় চ্যালেঞ্জ যে যদি তারা ক্ষমতায় আসে আগামী দিনগুলোতে কতটা সেই বিষয়গুলো তারা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে দেশকে শান্ত রাখতে পারবে। যেমন নির্বাচনী ইশতেহারে কিন্তু বিএনপি শেষেই বলেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার বিষয়টিকে তারা গুরুত্ব দিবে, এবং আজকেও কিন্তু তারেক রহমান উনি কিন্তু এই কথাটাই বলেছেন, এটাতেই গুরুত্ব দিয়েছেন। সেটাই তো আমি বললাম যে যেমন ধরেন মানে টেস্ট কেসের মতো আপনাকে বলি, এই যে নির্বাচনের অল্প কয়েকদিন আগে এই যে কি হাদির বিচার নিয়ে, হাদি হত্যার বিচার কেন করছে না, এই যে হাদি হত্যার বিচার কি ডাক দিয়ে এই আসো বিচার করে দিই, এই মোড়ে আসো সবাই দাঁড়াও এই বিচার করে দিলাম, সেটা কি এরকম? এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, এটা সবাই বোঝে, যারা আন্দোলন করছে তারাও বোঝে, এবং এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। এটা একটা চার্জশিটের হচ্ছে, হাদি হত্যার বিচার কেন হচ্ছে না? আরে হাদি হত্যার বিচার এইভাবে কি কোনো একটা হত্যাকাণ্ডের বাংলাদেশের ইতিহাসে হয়েছে যেখানে হত্যাকারী যে আছে তিনি পলাতক? কাজেই এরকম তাদের এরকম করার কারণে যদি কেউ তাড়াহুড়া করে তাহলে ওই পুরো হত্যা বিচারটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। শুধু প্রশ্নবিদ্ধ না, ওই হত্যাকাণ্ডের বিচার যারা করছেন, ওই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন, তারা প্রত্যেকে পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হওয়ার মুখে পড়বেন। কাজে তারা তো চিন্তা করেন যে আওয়ামী লীগ একসময় ভেবেছিল না যে তারাই শেষ, এরপরে আর কোনো শেষ নাই। তাই এখন যারা ছিলেন বা তারা দায়িত্বে আছেন তারাও তো ভাবেন যে মানে এরপরও তো পর আছে আর কি। তো এই যে হাদি হত্যার বিষয়টি সামনে নিয়ে আসা হলো কেন? নিয়ে আসা হলো যে এটা একটা টেস্ট কেসের মতো করে আর কি, তাই না? এবং মাঠটা গরম করে রাখলো যে কি হয়, এটা একটা ইস্যু করে রাখলাম, আমরা ভবিষ্যতের জন্য তুলে রাখলাম। হ্যাঁ, তো দেখবেন যে হঠাৎ করে এরকম অন ফাইন মর্নিং এরকম নানা ইস্যুস নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে এরকম হবে। আবার ধরুন জামাত ক্ষমতায় গেল, তো জামাতকেও তো কোণঠাসা করার জন্য বিএনপির তো আগে থেকেই নানা ধরনের তার উইং আছে, বা সে কাজ করবে না, কাজ করবে। দিন শেষে সবাই ঐক্যবদ্ধভাবে যে না 5 বছর তুমি এসেছো, তুমি শান্তিমতো 5টা বছর চালাও, আমি শেষের দিকে গিয়ে তোমার ভুল ত্রুটিগুলো বলবো, বা এমন কোনো কাজ করব না যে আমাকে সরকার টেনে ফেলে দিতে হবে আর কি। এই মানসিকতা যদি পুরো রাজনৈতিক সিস্টেমের মধ্যে চেঞ্জ না হয়, তাহলে বাংলাদেশের জনগণের এই দুঃখ আগেও যেরকম ছিল সেরকমই থাকবে। মানে পুরো নির্বাচনে কিন্তু সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা হচ্ছে সেটা হচ্ছে দুর্নীতি, এটা নিয়ন্ত্রণে আনা। মানে এই যেই আসুক নতুন সরকার হিসাবে তারা আসুক, কিন্তু তাদের জন্য এটা আসলে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা? সেটা তো চ্যালেঞ্জ হবেই, এবং এটা তো আমাদের মনে হয় যে দুর্নীতিটা তো আমাদের রন্ধ্রে আমাদের ডিএনএর মধ্যে ঢুকে গেছে এখন। এটা আপনি একজন মানে যে যেখানে পারে, যার যেখানে যতটুকু অসৎ হওয়ার সুযোগ পায়, যারা সৎ
তারাও অনেক ক্ষেত্রে সুযোগের অভাবে সৎ। তিনি সুযোগ পাননি বলে তিনি সততার অভিনয় করছেন। বাংলাদেশের প্রতিটা সেক্টরেই আপনি গেলে তাই দেখবেন যে এটাই করার চেষ্টা করেন, কোনো না কোনোভাবে করার চেষ্টা করেন। আমরা বলি না যে সাধারণ মানুষ খুব সৎ, সাধারণ মানুষ অসততা বোঝে না। সাধারণ মানুষের মধ্যেও অনেকে আছে যে ধরেন একজন দিনমজুর, তিনি আপনি বাসায় তার কাজের জন্য নিয়ে আসছেন, অ্যাপারেন্টলি আমরা কি বলি যে এরা সৎ মানুষ, কায়িক পরিশ্রম করে সে তার, কিন্তু দেখবেন তাকে যদি আপনি কোনো কন্ট্রাকচুয়ালে কাজ দেন যে তুমি এই কাজটা করে দিবা তাহলে আমি তোমাকে এই কয় টাকা দেব, দেখবেন তিনি ওই কাজটা আপনাকে 3 ঘন্টার মধ্যে করে দিবে। যদি আপনি বলেন যে তুমি পার ডে হিসাবে আমার কাছ থেকে টাকা নিবা, তখন দেখবেন যে ওই কাজটা তিনি 2 দিন বসে করবেন। কাজেই ওই যে তাহলে তার জায়গাটা সে অসৎ না? হ্যাঁ। তো আমরা আসলে দিন শেষে যে যার জায়গায় এই জাতির ডিএনএর মধ্যে ঢুকে গেছে আর কি, আমরা সেই অসততা বজায় রাখছি। তো সেম অবস্থা আপনি বলতে পারেন যে অ্যাজ এ হোল এই অবস্থার মধ্যেই আছে। মব কালচারের বিষয়টাও তো একটা বড় একটা চ্যালেঞ্জ হতে পারে, কারণ আমরা কিন্তু দেখেছি যে বিগত সময় তো এটা আসলে বিএনপির এটি হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে যদি তারা ক্ষমতায় আসে, এমনকি জামাতেরও যদি তারা ক্ষমতায় আসে, এই কালচার তারা কিভাবে বন্ধ করবেন। রুল অফ ল বলতে যা বোঝায় বাংলাদেশে গত 1.5 বছরে এটা ছিল না। যদি আপনি 5-7 জন গিয়ে একটা মব করতে পারি, যা বলতে চাই তাই করতে পারবো, এবং পুলিশকেও কোন ঠাসা করতে করতে মনে করেন দেয়ালের পিঠ ঠেকানো, দেয়ালেরও ওই পারে নিয়ে যাওয়া হয়েছে। এবং পুলিশকে পাল্টা কোনো কিছু, পুলিশকে কেউ পাত্তা দেয় বাংলাদেশে এখন এরকম কোনো লোক আছে বলে মনে করি না। এবং মানে এই জায়গাগুলো থেকে রিগেইন করা, এগুলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং রুল অফ ল প্রতিষ্ঠা করতে হলে তো আপনাকে পৃথিবীর সব জায়গায় আপনার এই লাঠি দেখলে মানুষ সোজা হয়। এটা শুধু বাংলাদেশের মানুষ তা না, এটা ইউরোপ আমেরিকায় আমি সবাই যারা 2-1 জায়গায় 2-1 দেশে গিয়েছি, সব জায়গায় কিন্তু তারা আইনকে কিন্তু এমনি না, ভয় পেয়েই তারা শ্রদ্ধা করতে শিখছেন, আমাকে এটা করতে হবে। আমাদের দেশে যেমন এখন পর্যন্ত ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলে আমরা গাড়ির আইনটা সব ঠিক মতো মানি। কেন মানি? কারণ এখান থেকে আমি পার পাবো না। তো বাইরেও যদি এই যে পার পেয়ে যাচ্ছি আমরা এবং যা ইচ্ছা তাই করতে পারছি, এবং এইবার তো আমরা পুলিশ তো ভালো কথা, মানে সেনাবাহিনীকেও আমরা পাত্তা দিতে চাই না, হ্যাঁ, সেটাও আমরা প্রতিষ্ঠা করে ফেলছি। তো মানুষকে আসলে আইন শৃঙ্খলা এটা একটা এনফোর্সমেন্টের ইস্যুস, এটা মাথায় হাত বুলিয়ে দেওয়ার ইস্যুস না। এটা আমি যেটা বুঝি যে মাথায় এসে হাত বুলালাম, বাবা মেনে যা, এটা না, এটা এনফোর্স করতে হয়। এই এনফোর্সমেন্টের অভাবটা খুব বেশি ছিল, এবং লিগ্যালি এনফোর্স করার জন্য আমাকে শক্ত যখন হওয়া উচিত, এবং তারা আইন শৃঙ্খলা বাহিনী যখন মানে আইনগতভাবেই তারা যখন কোনো শক্ত অবস্থানে গিয়ে এনফোর্স করার চেষ্টা করেছে, তখন তাদেরকে আমরা বিতর্কিত করেছি। তার না, এটা পারে না, মানে মানে রাস্তা আপনি আটকে রাখবেন তো রাখবেনই, আপনি যে কোনো ঠুনকো জুয়াতেও রাখবেন, কিন্তু আপনাকে উঠানো যাবে না, এটাই আপনার রাইটস। এটা মানে আমাদের মাথার মনে মধ্যে হচ্ছে যে ঢুকেছে। একজনের প্রতি আরেকজনের যে বিদ্বেষ, একজন আরেকজনকে যে অসম্মান করার যে জায়গাটা, মানুষের প্রতি মানুষের সম্মানের জায়গাটা একেবারেই মানে উঠে অবস্থা তো গিয়েছিল। এরকম হয়ে গেছে, আমার বাসার কলা গাছ আর একজন কেটে নিয়ে গেছে, কেন? আসো রাস্তা আটকাই, হ্যাঁ, আসো দলবল গিয়ে একটা মব কালচার তৈরি করি। এগুলো তো হয়েছে আর কি। এখন এটার বাস্তবতা কোন পর্যন্ত যায় আমরা জানি না। কিন্তু এখন যেটা হলো, আশার হলো যে গভর্নমেন্ট ওই যে এখনো ধরেন নানা ধরনের শঙ্কার মধ্যে আছে না। যেমন কালকে রাতে একটা ইন্টারেস্টিং থিওরি আমি পেয়েছি। আচ্ছা, আমি জানি না, মানে একজন মানে প্রথিতযশা একাডেমিশিয়ান আমাকে থিওরি দিয়েছেন। তিনি বলছেন যে যদি একটা হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়, এবং যদি ঐক্যমত্য না হয়, তাহলে কি এই সরকার আরো প্রলম্বিত করার একটা সুযোগ সময় হয়ে আসবে না? তাই আমি বললাম, সেটা কিভাবে? ঐক্যমত্য আসলো না কেউ, তখন তো এই সামনে মানে আরো কিছুদিন এই সরকার এক্সটেন্ড হয়ে যাবে, আবার রি-ইলেকশনের ইস্যুস চলে আসতে পারে। তাই এইরকম নানা থিওরি কিন্তু এখনো বাতাসে ভাসছে। আমাদের বাতাসে এখনো থিওরি ভাসছে যে আগামী 6 মাসের কি নতুন সরকার গঠন হবে,
নাকি এটা সংবিধান সংশোধন করে তারপরে একটি সরকার আসবে? কাজে এই বাস্তবতাগুলো তো আছেই। তো এগুলোই সামনের দিনগুলোতে সরকারের একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং মৌলবাদ যেটা বা উগ্রবাদী যেটা আমরা বলি, যেটার একটা উত্থানের কিন্তু আমরা ধারা দেখে আসছি, এই বিষয়গুলো একটা বড় ইস্যু হয়ে যেতে পারে। যে এটা তো মানে এই ধারাটা তো ধরেন এটি একটি, আপনি কিছুদিন আগে কেরানীগঞ্জের একটা বিস্ফোরণের খবর মাদ্রাসায় শুনেছেন আর কি। এটি সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যে এই কি হচ্ছে বা কি হতে পারে। তো তারপরে অনেকে গ্রেপ্তার হয়েছে, যদিও সরকারের মধ্যে থাকা একটি বড় অংশ এটা এস্টাবলিশ করার জন্য উঠে পড়ে লেগেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদের বা ইসলামিক মানে জঙ্গি গোষ্ঠীর কোনো অবস্থান নাই। বিগত 15 বছর ধরে যা হয়েছে তারা সব কিছুই হলো ভুয়া কথা এবং সেগুলো বানানো নাটক ছিল। কিন্তু এটা পুরোপুরি যে সত্য না, কিছু ঘটনা যে অতিরঞ্জিত ছিল না তা বলছি না, কিছু ঘটনা যে নাটক ছিল না তা বলছি না। সেগুলোর সাথে সাথে এটাও মেনে নিতে হবে যে বাংলাদেশে একটি গোষ্ঠী আছে, এক এবং একাধিক গোষ্ঠী আছে যারা বাংলাদেশে জঙ্গিতন্ত্র কায়েম করতে চান এবং জঙ্গিবাদের যেই লাইনটি আছে সেই লাইনে তারা হাঁটছেন এবং সেই লাইনে হাঁটার কারণেই কিন্তু হোলি আর্টিজানের মতো ঘটনা ঘটেছিলেন এবং সেই প্রতিক্রিয়াশীলরাই কিন্তু বোমা বানাতে গিয়ে কেরানীগঞ্জের এই মাদ্রাসাটিতে বিস্ফোরণ হয়েছিল। কাজে এটি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া যে এই গ্রুপটি সক্রিয় আছে। এখন এক ধরনের তাদের জন্য একটা খুব সুন্দর একটা সময় যাচ্ছে। সেই সময়টি তারা এখন যদি তাদের মতো করে ব্যবহার করতে চেষ্টা করে, সেটি বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ একটা অবস্থা তৈরি করবে। তার মানে সামনে নির্বাচিত যেই সরকার হোক না কেন, তার জন্য একটা বড় অনেকগুলো চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে এবং এই চ্যালেঞ্জ উতরে গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার যে লড়াইটা, সেটাও তাকে খেলতে হবে। অবশ্যই অবশ্যই, এবং সেই মানে ওই চ্যালেঞ্জগুলোতে তিনি উতরাতে পারলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, না হলে হবে না। এবং দেশটা স্থিতিশীল হবে। সবচেয়ে বড় দরকার যে দেশটা স্থিতিশীল হওয়া। দেশের এখন সামনের দিনগুলোতে অনেক ইস্যু সামনে পড়ে আছে। এই যে হা না ভোটের, গণভোটের পরের যে ইস্যুসগুলো সামনে আসবে, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, নোট অফ ডিসেন্ট, সেই নোট অফ ডিসেন্ট আমি মানলাম না, আলোচনা করলাম, বিএনপি বলছে যে আমি তো এগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি, রায় আমার পক্ষে আসছে, জামাত বলল আমরা এটা করছি, এইটা আমার পক্ষে আসছে। দেখবেন যে একটা হযবরল একটা অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। পারভেজ রেজা, অনেক ধন্যবাদ। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার বিশ্লেষণ শুনছিলাম, বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে আমরা আপনার মতামত জেনেছি। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের আয়োজন। আমরা ইলেকশন পোস্টে ছিলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশ্লেষণ শুনছিলাম আমাদের অতিথির। সবাই থাকবেন আমাদের সাথে ইলেকশন পোস্টে, দেখবেন ইলেকশন পোস্ট। সবাই ভালো থাকবেন, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।